স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে গুলি, অন্তত 18 জন নিহত। শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা। রাজধানীতে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত 35, হাসপাতাল থেকে 7 নেতা কর্মীকে গ্রেপ্তার। রাজধানীতে গোল্ডেন মনিরের 38টি প্লটের সন্ধান। রাজুকের 8 কর্মকর্তা সহ 15 সহযোগীকে চিহ্নিত করেছে দুদক। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে ইয়াঙ্গুন, দাউই এবং মান্দালায় কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এ ঘটনায় নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সহিংস হয়ে উঠছে মিয়ানমারের পরিস্থিতি। শনিবার থেকেই শুরু হয়েছিল ব্যাপক দমন অভিযান। মনুইয়ায় গুলিতে আহত হন এক নারী। সেই ঘটনার রেশ ধরে রোববার বাড়ে উত্তেজনা। বেপরোয়া হয়ে পড়ে পুলিশ। ইয়াঙ্গুনে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে শুরুতে ছোড়া হয় স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস। তাতে কাজ না হলে চালানো হয় গুলি। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। মান্দালায় ইয়াঙ্গুনে কাঠ বাঁশ ফেলে সড়ক অবরোধ করেছে সেনা বিরোধীরা। তাদের সরাতে ছোড়া হয়েছে টিয়ার গ্যাস ও জলকামান। এই ঘটনায় নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারকে অগ্রহণযোগ্য বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এটা এখন পরিষ্কার, মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। এ ঘটনা খুবই আপত্তিকর ও অগ্রহণযোগ্য। দমন অভিযান এখনই বন্ধ করা উচিত। বিক্ষোভ দমনে গুলি করা যাবে না। প্রাণহানির ঘটনার নিরপেক্ষ তদন্ত হতে হবে। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের আগেই আটক করা হয় মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে। তার মুক্তি ও সেনা শাসনের অবসান চেয়ে বিক্ষোভ চলছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম। যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে মিয়ানমারে যে অভ্যুত্থান, তার উপর হামলা চালিয়েছে পুলিশ। এটির মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা প্রথমে দেখেছি 10, তারপরে 18, আরও কত দিকে ঠেকবে এটা আমরা জানি না। প্রাণঘাতী যে অস্ত্র ব্যবহার হলো শান্তিপূর্ণ মিছিলে, এটি কেন, মানে কেন পরিস্থিতিটা এমন দিকে মোড় নিল? ধন্যবাদ। এটাই আসলে প্রত্যাশিত ছিল। যখনই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে, তারপর থেকে যখন ধীরে ধীরে বিক্ষোভ হচ্ছে, ওরা কিন্তু এটা শক্ত হাতে দমন করেনি এতদিন। মিয়ানমারের প্রেক্ষাপটে তাদের একটা, আমি বলবো যে এক ধরনের মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে। সেনাবাহিনী প্রথম তারা অবজার্ভ করে, তারা বসে অপেক্ষায় থাকে কারা কারা এটাতে ইন্ধন দিচ্ছে, কারা এটাকে অর্গানাইজ করছে, এবং একটা স্টেজে গিয়ে খুব তারা এটাকে, আমি বলবো যে খুব সিভিয়ারলি দে ডিলড উইথ, খুব শক্ত হাতে এটাকে, অতীতের সবগুলো এই যতগুলো আন্দোলন মিয়ানমারে হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষ যেটা সম্পৃক্ত হয়েছে, তারা সেটাকে আস্তে 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 প্রথম একটু বাড়তে দেয়, এক সময় গিয়ে তারা খুব শক্ত হাতে দমন। যেমন 88-এ এরকম সাধারণ মানুষ রাস্তায় বিক্ষোভ করেছিল, বিশেষ করে রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তখন সেখানে দেখা গিয়েছিল যে এক সময় হঠাৎ সেনাবাহিনী রাস্তায় নেমে দলে দলে ছাত্রদের তখন কিন্তু গ্রেফতার করেছে, এবং তাদেরকে কাভার্ড ভ্যানে তাদেরকে নিয়ে কাভার্ড ভ্যানের ভিতর ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে ওপেন স্কাই, আন্ডার দ্য ওপেন স্কাই, অর্থাৎ খোলা আকাশের নিচে তাদের রেখে দেওয়া হয়েছিল।
এবং এটা কথিত আছে তাদের ওখানে যখন ওই তালা যখন খোলা হয়েছে দেখা গেছে অনেক ক্র্যাম্প হয়ে আছে। এই যে এখন অনেকেই বলছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে এই যে আজকে এটা একটা কিন্তু আমার কাছে স্ববিরোধী এই জিনিসগুলো মনে হয়। রেঙ্গুনে এখন যেই হারে অং সান সুকির জন্য মুক্তির জন্য মানুষ প্রাণ দিচ্ছে বা গুলি করা হচ্ছে, এই যে 11 লক্ষ বা 7 লক্ষ 10 লক্ষ রোহিঙ্গা যখন মানবেতর জীবনযাপন, তাদের উপর তাদের বাড়িঘর যখন জ্বালানো হচ্ছে, তাদের উপর যখন গোলাবর্ষণ করা হচ্ছে, সেনাবাহিনী যখন নির্বিচারে হত্যাকাণ্ড পরিচালিত করেছে, ধর্ষণ করেছে, তখন কিন্তু এই মানুষগুলো নিশ্চুপ ছিল। এই মানুষগুলো কিন্তু প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে নাই। এই যে পশ্চিমা বিশ্ব আজকে যেগুলি বিবৃতি দিচ্ছে তারা কিন্তু সেভাবে জোরালো বিবৃতি দেয় নাই। তারা এখন বলছে প্রাণঘাতী গুলি বন্ধ করতে হবে। প্রাণঘাতী তো রোহিঙ্গাদের উপর তো এর থেকে আরো বেশি প্রাণঘাতী গুলি করেছিল। সেটাই এই যে রোহিঙ্গা প্রসঙ্গে আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, বিশেষ করে মিয়ানমারের যে কোনো পরিস্থিতি আমাদের জন্য বিশেষ আগ্রহের সৃষ্টি করে, কারণ রোহিঙ্গা ইস্যুটা একটা অনেক বড় সংকট আমাদের জন্য। তো এই যে মিয়ানমারে এখন যে পরিস্থিতিটার সৃষ্টি হলো, সেইটার কোনো প্রভাব আমাদের এই রোহিঙ্গা প্রত্যাবাসন বা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া পড়বে কিনা? জি, আপনার এই প্রশ্ন একেবারে যৌক্তিক। আমি বলবো যে প্রতিটা সংকটের মধ্যে একটা সম্ভাবনার বীজও নিহিত থাকে। এখন মিয়ানমার সেনাবাহিনী হয়তো এখন তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এইটা রোহিঙ্গা সমস্যার সমাধানের একটা পথ কিন্তু খুলে দিবে বলে আমার মনে হয়। কারণ তারা এই জিনিসগুলো যখন, আমরা কিন্তু এটা আশা করতে পারি না যে সেনাবাহিনী হঠাৎ করে কালকে সকালবেলা তাদের সমস্ত ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে। এরা জেনারেল নেউনের সময় হয় নাই, জেনারেল তাসুয়ের সময় হয় নাই, এখনো যে হবে সেটা আমাদের বিশ্বাস করার তেমন কোনো যুক্তি নাই। পশ্চিমা বিশ্ব বা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন নামে যারা যত কথাই বলুক, এটা কিন্তু সেনাবাহিনী যখন তারা তাদের অবস্থানটা সংহত করবে, তাদেরকে ইফেক্টিভলি আমাদেরকে এনগেজ করতে হবে এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য। তারা হয়তো তখন একটা জিনিস খুঁজে বের করবে, তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, বিশ্বকে দেখানোর জন্য তারা হয়তো এই জিনিসটাকে সামনে নিয়ে আসবে। এটা আমার এক ধরনের বিশ্বাস, প্রতীতি যে রোহিঙ্গা সমস্যার একটা সমাধান খুঁজে পাবো বলে আমার মনে হয় এখান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। চলে যাচ্ছে পরের খবরে। ভাষান্তরে রোহিঙ্গাদের জীবনমান দেখে সন্তুষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে সংস্থাটি। হেলিকপ্টার যোগে নোয়াখালীর ভাষান্তরে আশ্রয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনে যান সংস্থার 5 সদস্যের প্রতিনিধি দল। এরপর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন তারা। প্রতিনিধি দলটি নেতৃত্ব দেন ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় স্থানান্তরিত রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন, বৈঠক করেন রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে। এতে 76 জন রোহিঙ্গা নেতা অংশ নিয়েছিলেন। এ সময় ওআইসি জানিয়েছে তারা রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি, তাদের সাথে কথা বলেছি। নিরাপত্তা ও আত্মসম্মানের সাথে নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সহযোগিতা করবে ওআইসি। এমনকি আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচার নিশ্চিত করতে রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করা হবে। মুশতাক নিহতের ঘটনার তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ। রোববার বিকেলে শাহবাগে জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন সরকার ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে নাগরিকদের কণ্ঠরোধ করছে। সভায় অন্যান্য বক্তারা গত কয়েকদিনে আটক নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অন্য কোনো কারণে হলো এটা আমরা আশা করি যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আমরা আমাদের যে প্রতিরোধ তদন্ত কমিটি করা হয়েছে প্রতিবাদ করার পরে, সেই তদন্ত কমিটিতে সরকারি কর্মকর্তারা আছেন। সেই তদন্ত কমিটি কাজ শুরু করার আগেই প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ থেকে যে সিগন্যালটা যাচ্ছে তাতে এই তদন্ত কমিটির পক্ষে কাজ করা সম্ভব না। প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপরে প্রধানমন্ত্রী যে ভাষ্য দিয়েছেন সেই অনুযায়ী তদন্ত কমিটির রিপোর্ট আসবে। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এই মন্তব্য করেছেন তিনি।
তদন্তের মাধ্যমে লেখক মোশতাকের মৃত্যু রহস্য উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন তিনি বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীনতা মানে এই নয় যে যার খুশি যা বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার থাকবে। মোশতাকের মৃত্যুর ঘটনা নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। পাচ্ছেন সেবা গ্রহীতারা যানবাহনের বিঘ্নভাবে বলছি কোনো কর্মকর্তা কর্মচারী ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমনি জরুরি, তেমনি এই আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট। স্বাধীনতা মানে যা খুশি তা বলার ও লেখার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার নয়। পুলিশ ছাত্রদল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ অন্তত 35 জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ছাত্রদলের 7 নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগ ও কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ ছাত্রদলের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রোববার সকাল 11টার দিকে প্রেস ক্লাবে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাইরে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক। এক পর্যায়ে ছাত্রদলের ধাওয়ায় পুলিশ পিছু হটে। ছাত্রদল কর্মীরা তখন আবারও সমাবেশ করার চেষ্টা করলে দ্বিতীয় দফায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে পুলিশ, ছত্রভঙ্গ করে দেয় ভেতরে থাকা ছাত্রদল নেতাকর্মীদের। প্রায় ঘণ্টাখানেক চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হন অর্ধশতাধিক। পুলিশ বলছে, অনুমতি ছাড়াই সমাবেশের চেষ্টা করে পুলিশের উপর হামলা করা ছিল পূর্ব পরিকল্পিত। সমস্ত ইটগুলো পুলিশের উপর মারা হয়েছে প্রেস ক্লাবের ভিতর থেকে। সো এটা তাদের পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পনা মাফিক তারা পুলিশের উপর হামলা করেছে এবং আমরা এটার পুরো আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। পরে প্রেস ক্লাবের অন্য একটি অনুষ্ঠানে এই পুলিশি লাঠিচার্জের নিন্দা জানান বিএনপি নেতারা। এই ধরনের প্রতিবাদকে দাবি দিতে চাচ্ছেন, এটা কখনোই তারা সফল হতে পারবে না। সাময়িকভাবে দাবিয়ে রাখা যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার পর প্রেস ক্লাব এলাকায় বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম ধাপে 20 জেলার 29 পৌরসভায় ভোট শেষে চলছে গণনা। এই ধাপের সব পৌরসভায় ভোট হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে। বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও নীলফামারীর সৈয়দপুরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুপুর 1টার দিকে সৈয়দপুরে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এক ভোটার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর চারঘাট পৌরসভার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরিত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে নীলফামারীর সৈয়দপুর, জামালপুরের দেওয়ানগঞ্জ, রাজশাহীর চারঘাট এবং ঝিনাইদহের মহেশপুরে বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। লক্ষ্মীপুরের রায়পুরে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে 5,000 টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে রংপুরের হাড়াগাছে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের অপরাধে 14 জনকে 70,000 টাকা করে জরিমানা করা হয়েছে। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন কমিশন বলছে, সব দলের অংশগ্রহণেই ইউনিয়ন পরিষদের ভোট করতে চান তারা।
শনিবার স্থায়ী কমিটির বৈঠকের এ সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন। দলের মহাসচিব ২৯টি পৌরসভা, ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ করেন। বলেন, যেহেতু কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয় না, তাই আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে আমরা মনে করেছিলাম যে এখানে অন্তত সরকার একটা সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যবস্থা করবে, নির্বাচন কমিশন সুষ্ঠু ব্যবস্থা নেবে। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে তা এত ফ্রাস্ট্রেটিং যে এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা। এদিকে বিকেলে বিএনপির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন সচিব বলেন, তারা চান সব দল নির্বাচনে অংশ নিক। নির্বাচন কমিশন সবসময় চায় প্রতিটি দল, প্রতিটি ব্যক্তি সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশন সেই সহযোগিতা প্রদান করবে। আগামীতে সব ধরনের স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৬ এবং নারী ২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৮,৪০৮ জনের। ২১৫টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৩,৪১১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৮৭%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৬,২১৬ জনে। সুস্থ হয়েছেন আরও ৮১৭ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৯৬,৯২৪ জন। উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা এবং চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ২০২০-২১ অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ১,৬৩,৮৮২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই শিক্ষক কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টিকার আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি এবং সেই টিকা সবাইকে দেওয়া হবে। আর ইউনিভার্সিটি বা কলেজে WHO নির্দেশ মোতাবেক যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এটা শুধু দেশে না বিদেশেও। আর আমাদের সেই জন্যই প্রয়োজন, আমি 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে আমাদের অনেক টেকনিক্যাল লোক লাগবে, অনেক কারিগরি লোক লাগবে, দক্ষ জনশক্তি প্রয়োজন হবে। আচ্ছা, সেই দক্ষ জনশক্তি আমরা সৃষ্টি করতে যাই। সরকারের পাশাপাশি শিক্ষা সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একজন বিশিষ্ট বিজ্ঞানী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরাধ দমনে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে র্যাব। অনলাইন আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম নামে এই প্রযুক্তির মাধ্যমে আঙুলের ছাপেই অপরাধীর সব তথ্য পেয়ে যাবে র্যাব। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহজে অপরাধী শনাক্ত করতে অনলাইন আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম OIVS প্রযুক্তি নিয়ে এসেছে র্যাব। এই প্রযুক্তির মাধ্যমে একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ দেওয়া মাত্র অনলাইনে সব তথ্য চলে আসবে, যাতে কোনো ব্যক্তির NID, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আগের অপরাধের সব তথ্য পাওয়া যাবে।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওআইভিএস প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড আরও এক ধাপ এগিয়ে যাবে। মানে ক্রিমিনাল আইডেন্টিফিকেশন তো বটেই, যে কেউকে তারা শনাক্ত করতে পারবেন যে তার নামটা কি, তার পরিচয়টা কি। এটা তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে, তাদের দক্ষতাকে, তাদের মানে কার্যপরিধিকে আরও এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, নতুন প্রযুক্তিতে অপরাধীর তথ্য প্রাপ্তির পাশাপাশি বেওয়ারিশ লাশের পরিচয় উদ্ধার সহজ হবে। পুলিশ বাহিনীর জন্য এটি ব্যবহার করা হবে বলে জানান তিনি। আর এইগুলো বিদেশি পুলিশরা ব্যবহার করে, গাড়ির সামনে থাকে। বিদেশে তো স্যার সাধারণত আমাদের কিন্তু এই কাজটাও করতে হবে। আমরা স্যার এই পিক আপ থেকে উই ওয়ান্ট টু সুইচ আওয়ার পেট্রোল ইনটু কার্স, এবং কারের সামনে টার্মিনাল থাকে, টার্মিনাল এই ডিভাইসটাই থাকে, যে তার মাধ্যমে তারা কখনো যদি কাউকে সন্দেহ হয় সঙ্গে সঙ্গে তার পিসিপি আর পাস্ট রেকর্ড তারা ইনস্ট্যান্টলি এই মেশিনের মাধ্যমে দেখে থাকে। তো এটি একটা ভালো উদ্যোগ র্যাব নিয়েছে। এছাড়া অনুষ্ঠানে র্যাব সদস্যদের আত্মত্যাগ নিয়ে মৃত্যুঞ্জয়ী সাহসে মানুষের পাশে নামে একটি টিভিসি উন্মুক্ত করা হয়। এতে বিভিন্ন অভিযানে র্যাব সদস্যদের নিহত আহত হওয়ার তথ্য তুলে আনা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ পণ্য বিক্রি চক্রের প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার সাইবার ইনভেস্টিগেশনের একটি দল রাজধানীর পল্লবীতে অভিযান চালায়। তারা বলছে, অভিযুক্তরা 32টি ওয়েবসাইটে এসব পণ্য বিক্রি করছিল। গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র বিক্রয় নিষিদ্ধ সেক্স টয় ও যৌন উদ্দীপক সামগ্রী বিক্রি করছিল। শনিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই চক্রের 6 জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ সময় জব্দ হয় বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী। সিআইডি বলছে, চক্রটি সিএনএফ এজেন্টদের ঘুষ দিয়ে বৈধ পণ্য আমদানির আড়ালে এসব নিষিদ্ধ পণ্য দেশে আনত। পরে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে তা উচ্চমূল্যে বিক্রি করত। আমদানি নিষিদ্ধ এই সমস্ত পণ্য সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে বৈধ পণ্যের আড়ালেই তার মূলত এই কাজটি সে করে এসেছে এতদিন। বিভিন্ন সিএনএফ এজেন্টকে নানাভাবে সে তার প্রতারণার জাল বিস্তার করে তাদেরকে কবজায় নিয়ে তাদের মাধ্যমে এগুলো করত। সিআইডি জানায়, মূলত 30 ঊর্ধ্ব মানুষকে টার্গেট করত চক্রটি। পণ্য বিক্রির আর্থিক লেনদেনে ব্যবহার হতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। অনেক সময় ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য না পাঠিয়ে টাকা আত্মসাৎ করত চক্রের সদস্যরা। ওয়েবসাইটগুলো এত উদ্দীপক ওয়েবসাইট যে কেউ এখানে প্রলুব্ধ হতে পারেন, কিন্তু তারা মূলত টার্গেট করে 30 ঊর্ধ্ব একটি গ্রুপকে করেন, এবং সিঙ্গেল যারা থাকেন এই জাতীয় গ্রুপকেই তারা মূলত টার্গেট করে থাকেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এসব যৌন উদ্দীপক দেশের তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। যে তরুণ তরুণী কিশোর কিশোরীদের মধ্যে পারিবারিক বন্ধন, পরিবারের সদস্যদের সাথে গুণগত সময় কাটানো, ইনডোর গেমস খেলা, এই বিষয়গুলো যত কমে আসছে তত তারা কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং এই ধরনের বিষয়গুলোর দিকে তারা বেশি বেশি ঝুঁকে পড়ছে। কিন্তু নৈতিকভাবে তারা অবক্ষয়ের মধ্যে পড়ে যাচ্ছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আরেকটি হচ্ছে, ভবিষ্যতের জন্য তাদের ভিতরে ব্যক্তিত্বের বিকার তৈরি হচ্ছে। এ ধরনের পণ্য দেশে প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার নির্দেশ কেন দেয়া হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে সংশ্লিষ্টরা কি ব্যবস্থা নিয়েছেন তা জানাতে হবে 30 মার্চের মধ্যে। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার করা টাকা ফেরত আনার ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে 1 ফেব্রুয়ারি রিট করেন 2 আইনজীবী। রিটে মুসা বিন শমশের ও অন্যদের পাচার করা টাকা ফিরিয়ে আনার নির্দেশনা চাওয়া হয়। 11 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চে এ নিয়ে শুনানি হয়। রোববার আদেশ দেওয়ার দিন ধার্য করে হাইকোর্ট। বিভিন্ন অবস্থা বিবেচনার পরে মাননীয় আদালত the lordship was pleased to pass the rule যে তাদের যে ইনঅ্যাকশনটা সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। আপনার বিশেষ করে সুইস ব্যাংকে যে টাকা রিকভারির ক্ষেত্রে যে ব্যর্থতা, এই ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটার উপরে রুল জারি করেছেন। এরই ধারাবাহিকতায় রুল জারি করেছে আদালত। রুলে পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যেসব বাংলাদেশের নাম এসেছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
সরকার কাজ করতেছে এবং বিভিন্নভাবে এই যে আইনগুলো সংশোধন করে বিদেশ থেকে যে টাকাগুলো ইতিমধ্যে এসেছে প্রায় 20 কোটি টাকার মতো এসেছে, আরও যাদের টাকা মানে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের মধ্যে পাচার হয়েছে সেটাগুলো আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করতেছে। অর্থ পাচার তদন্তে একটি বিশেষ ইউনিট কেন গঠন করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। এদিকে শুনানিতে আদালতকে দুদক জানায় নিয়ে সরকারের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-কে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। সুইস ব্যাংক থেকে টাকা আনার যেই প্রসেস সেটা আমাদের কি অবস্থা, আমরা সেটা বলেছি দুর্নীতি দমন কমিশনের আইনগত এখতিয়ার যে তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে আমাদের ক্ষমতা কতটুকু, বিষয়টি আরও গভীরে যাওয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্পেশাল পুলিশ সুপার ইমিগ্রেশন এবং BIFI-কে ইনফর্ম করেছি। তিনি আরও জানান এরই মধ্যে কর্মপরিকল্পনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে BFIU-কে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ স্বর্ণ কারবারের অভিযোগে আটক গোল্ডেন মনিরের এ পর্যন্ত 38টি প্লটের সন্ধান পেয়েছে দুদক। অভিযোগ আছে রাজধানীতে তার প্লটের সংখ্যা 200-রও বেশি। জালিয়াতি এবং কৌশলের মাধ্যমে এসব প্লট পেতে মনিরকে সহায়তাকারী রাজুকের 8 কর্মকর্তা সহ 15 জনকে চিহ্নিত করেছে দুদক। এ বিষয়ে টিআইবি বলছে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। রাজুকের বিধানে এক ব্যক্তির নামে একাধিক প্লট বরাদ্দের সুযোগ না থাকলেও নানা কৌশলে 200 প্লটের মালিক গোল্ডেন মনির। শনাক্ত হওয়া 38টি প্লট জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। তবে এইসব জালিয়াতি গোল্ডেন মনির একা করেননি। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ তার অনুসন্ধানে এ পর্যন্ত রাজুকের 8 কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছেন, যাদের মধ্যে রয়েছে 4 পরিচালক, 1 জন সহকারী পরিচালক ও 2 জন অথরাইজড অফিসার। এদের পাশাপাশি উঠে এসেছে সাবেক ও বর্তমান 2 জন কাউন্সিলরের নামও। কিভাবে পেলেন, এর সঙ্গে কোন কর্মকর্তারা জড়িত, কারা কারা এর সঙ্গে ইন্ধন দিয়েছে, কারা কারা এখানে প্লট পাশের ক্ষেত্রে সহায়তা করেছে, এগুলি সবকিছু বেরিয়ে আসবে। দুর্নীতির অনুসন্ধানে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা সরকারি পদপদবি না দেখে শুধুমাত্র অপরাধ বিবেচনা করে কাজ করা উচিত বলছে টিআইবি। দুদকের তদন্তে কেউ পার পেয়ে গেলে তারা আরও বড় দুর্নীতিতে উৎসাহ পাবে বলছে সংস্থাটি। যোগসাজশের দুর্নীতি অবশ্যই রয়েছে, সম্পৃক্ত রয়েছে। এর সাথে যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে শুধুমাত্র যে প্লটগুলো চিহ্নিত করা হচ্ছে তাদের জব্দ করলেই হবে না, পর্যাপ্ত পরিমাণ আইনের যথাযথ আইনের উপর ভিত্তি করে পর্যাপ্ত পরিমাণ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গোল্ডেন মনিরের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে এই ধরনের দুর্নীতি প্রবণতা কমবে বলছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। কোয়ারেন্টিন পর্বে কঠিন সময় কাটছে মিরাজদের। অকল্যান্ডে লকডাউনে সিরিজ নিয়ে শঙ্কা নেই। এবং আবাহনীকে উড়িয়ে শ্রেষ্ঠত্বের পথে বসুন্ধরা কিংস, বাড়িধারার কাছে অঘটনের শিকার শেখ রাসেল। অকল্যান্ডে চলছে কোভিড লকডাউন, তবে তার প্রভাব পড়বে না বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে। আশা টাইগারদের টিম লিডার জালাল ইউনুসের। এদিকে শুরুর দিকে কোয়ারেন্টিনের সাথে মানিয়ে নিতে সমস্যা হলেও এখন আর হচ্ছে না, জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর দ্বিতীয় কোভিড টেস্টেও ক্রিকেটের কোচিং স্টাফ সহ সবাই নেগেটিভ হয়েছেন। দেশ ছাড়ার আগে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের চেয়ে বেশি ভয় ছিল সেখানকার করোনা প্রোটোকল নিয়ে। প্রথম 3 দিন তেমনই গেছে, একেবারে ঘরবন্দি। তবে সময়ের সঙ্গে সেই ভয় কেটে গেছে। খোলা আকাশের নিচে ঘণ্টাখানিকের হাঁটা চলার সুযোগ মিলেছে। ক্রিকেটাররাও চেষ্টা করে যাচ্ছেন ফিট থাকার। সেই সঙ্গে একত্রে অনুশীলনে নামার অপেক্ষাও কমে এসেছে। আমাদের কিছু প্লেয়ারদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে বিভিন্ন বিষয় আলাপ করা হচ্ছে এবং বলছি কিভাবে কি এক্সপিরিয়েন্স শেয়ার করছে সবাই সবার সাথে এবং কথা বলছে। এটাও খুব ভালো লাগার ছিল ওই সময়টা। আর অবশ্য প্র্যাকটিস শুরু হয়ে যাবে আমাদের এই আইসোলেশনের পর, আর আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই মাঠে ফিরবো।
মিরাজরা যখন ঘর থেকে বাইরে বের হওয়ার অপেক্ষায় তখন শঙ্কা জাগানো খবর অকল্যান্ডের লকডাউন, যার প্রভাব অবশ্য পড়েনি ক্রাইস্টচার্চে। তবে পরিস্থিতির উপর নির্ভর করছে অনেক কিছু। নিউজিল্যান্ডে অবস্থান করছে ইংল্যান্ড নারী দল ও অস্ট্রেলিয়া। তাদের বাকি ম্যাচগুলো হবে ক্লোজ ডোরে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে যথেষ্ট সময় থাকায় কোনো শঙ্কা দেখছেন না বাংলাদেশ টিম লিডার জালাল ইউনুস। অকল্যান্ডের সমস্যার সাথে ওখানে লেভেল 3 এর কারণে ওখানে দুই একটা কোভিড শনাক্ত হয়েছে বলেও তারা লেভেল 2 থেকে লেভেল 3 তে নিয়ে আসছে, কিন্তু বাকি রেস্ট অফ দ্য নিউজিল্যান্ড ইজ লেভেল 2, সুতরাং ওইটার ইম্প্যাক্ট এখানে কোনো ইম্প্যাক্ট নাই। কোয়ারেন্টিন শেষে 2 মার্চ থেকে ছোট গ্রুপে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ, আর 9 মার্চ দলীয় প্রস্তুতি শুরু করতে পারবেন তামিম মুশফিকরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে সমালোচিত শাহাদাত হোসেন রাজীব বিসিবির কাছে শাস্তি কমানোর আবেদন করেছেন। 5 বছর নিষেধাজ্ঞার 1.5 বছর পার হওয়ার পর মানবিক বিবেচনায় ক্রিকেটে ফিরতে চান এই পেসার। 2019 সালে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলেন রাজীব। এরপর তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জরিমানা করা হয় 3 লাখ টাকা। আবেদনে মায়ের ক্যান্সারের বিষয়টি তুলে ধরেছেন রাজীব। খেলা থেকে নিষিদ্ধ থাকায় আয়ের পথ বন্ধ, ফলে মানবিক বিবেচনায় আবেদন তার। বাংলাদেশের পক্ষে 38 টেস্ট, 51 ওয়ানডে এবং 6টি টি20 খেলা রাজীব এর আগে গৃহকর্মী নির্যাতনের দায়েও গ্রেপ্তার হয়েছিলেন। আমি একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এই কাজটা করা উচিত হয় না, সেটা আমি নিজেই বুঝতেছি, আমি নিজে রিয়েলাইজ করছি। এবং আমি আপনার ক্রিকেট বোর্ডকে যে লিখিত দিয়েছি ওই লিখিততে অনেক কিছু লেখা ছিল, সেটা হলো যে নেক্সট টাইম যদি কোনোদিন ভুল হয় তো হয়তো বা আমি আর ক্রিকেট বোর্ডের কাছে যাব না। দিস ইজ মাই লাস্ট চান্স। আবাহনের বিপক্ষে আরও একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ ফুটবলে 2 হেভিওয়েটের লড়াইয়ে 4-1 গোলের জয় বসুন্ধরার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2 অর্ধে 2টি করে গোল দিয়েছে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড রাউল বেসেরা। স্কোর শিটে নাম তুলেছেন ফার্নান্দেস এবং খালেদ। শেষ দিকে 1 গোল শোধ দেন আবাহনের হাইতিয়ান রিক্সো বেলফোর্ট। এই জয়ে আবাহনী এবং শেখ জামালের চেয়ে 12 পয়েন্ট এগিয়ে গেল বসুন্ধরা। লিগের মাঝ পথেই শিরোপা নিশ্চিত করে ফেলার দিকে ক্লাবটি। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ঘটেছে অঘটন। শেখ রাসেলকে 2-1 গোলে হারিয়ে চমক দিয়েছে উত্তর বারিধারা। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর 2 গোল দিয়ে ম্যাচ জিতে নেয় বারিধারা। আর এই ছিল রাত 9টার বাংলাদেশের খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। শীতের শুরু থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে পাখিরা আসতে থাকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পুরো শীতকাল জুড়ে নানা ধরনের অতিথি পাখির স্বর্গরাজ্যে পরিণত হয় এটি। তবে পাখি শিকারীদের নিষ্ঠুরতায় দিন দিন কমছে পরিযায়ী পাখির সংখ্যা। প্রকৃতি হারাচ্ছে রূপবৈচিত্র্য। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। পারিবারিক অস্থিরতা, ধর্মের ভুল ব্যাখ্যা সহ নানা কারণে অনেক উচ্চশিক্ষিত পরিবারের সদস্যরা জড়িয়ে পড়ছেন জঙ্গিবাদে। সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি অনাস্থা এবং বাস্তব জ্ঞানের অভাবের কারণে উগ্রপন্থা বেছে নেওয়ার প্রবণতা আছে অনেকের। এমন মানুষই টার্গেট জঙ্গিদের। মিনহাজ উচ্চশিক্ষিত। তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্নাতক, যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর, তারপর ব্রুনাই থেকে পিএইচডি করেন। তার পড়াশোনা ছিল ইসলামিক শাসন ব্যবস্থার ওপর। তিনি রিভাইভিং দ্য উম্মাহ সহ কয়েকটি বই লিখেছেন। 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় চলে আসেন সদ্য গ্রেফতার হওয়া জঙ্গি ডক্টর মিনহাজ হোসেন। ঢাকায় ফিরে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেন মিনহাজ। এক পর্যায়ে সিরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল শামস এর সঙ্গে যোগাযোগ করে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গত বছর সেপ্টেম্বরে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়েছিলেন। গত ডিসেম্বরে দেশে ফিরে আসেন। দেশে ফিরে নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। জঙ্গি সন্দেহে প্রায় 4 বছর আগেই যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন মিনহাজ।
দারুল ইসলাম মানে অ্যাবোর্ড অফ ইসলাম, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে, আর দারুল হার্ব হইলো যেখানে মানে কাফেরদের ভূমি, যেখানে যুদ্ধরত, যাদের সাথে যুদ্ধরত থাকতে হবে। তো সে দারুল ইসলামের খোঁজ করা শুরু করলো। এই চিন্তা থেকেই সে মূলত টার্কিতে যায় গত সেপ্টেম্বর মাসে। গত 23 জানুয়ারি রাজধানীর দারুসালাম এলাকার কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে মিনহাজকে গ্রেফতার করে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকার শান্তিনগরে তাদের বাসা। মিনহাজের মা জর্জিনা হক WFPতে চাকরি করতেন। মায়ের চাকরি সূত্রেই কিশোর বয়সেই মিনহাজ পাকিস্তান চলে যান। মিনহাজের মা তার বাবাকে ছেড়ে এক ডাচ নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যায়। পরিবারের বন্ধন শক্ত না থাকা আর চিন্তার গভীরতা না থাকাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পারিবারিক যে টানাপোড়েন, আমার ধারণা এই সময়টাতেই তার ভিতরে একটা মানসিক যে সংকট, সেই সংকটের জায়গাটা তৈরি করেছে। এখনকার জেনারেশনের মধ্যে একটা বড় অস্থিরতা রয়েছে। ফ্যামিলির যে দায়িত্বটা, যে একটা ছেলে বা একটা মেয়েকে যে মানসিক সাপোর্টটা দেওয়ার, যে ইমোশনাল সাপোর্টটা দেওয়ার, সেই সাপোর্টটা যখন একটা সন্তান পায় না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তার সাইকোলজিক্যাল ওয়েলবিং, এগুলো কিন্তু ভালো মতো হয় না। এছাড়া মানসিক অস্থির ও ভঙ্গুর পরিবারের সদস্যরাই জঙ্গিদের টার্গেটে পড়েন বেশি। প্রোফাইলের মধ্যে কার পোস্টে দিয়ে তো বোঝা যায় যে আপনার পার্সোনালিটি কীরকম। আমার দুঃখ হলে আমি হয়তো আখিরাতের কোনো কোড শেয়ার করবো। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে টার্গেট করে করে অনলাইন রিক্রুটমেন্টগুলো হচ্ছে। গোয়েন্দাদের তথ্য মতে বর্তমানে বিদেশে আছেন প্রায় 40 জন বাংলাদেশি জঙ্গি। এদের মধ্যে খিলগাঁও শিশু হাসপাতালের ডাক্তার রোকন বর্তমানে সিরিয়া আছেন। স্ত্রী সহ পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি সেখানে যান। আছেন সিলেটের মান্নান পরিবারের 12 সদস্য। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি হাসপাতালে লাগাম টেনে ধরতে যাচ্ছে সরকার। চিকিৎসা ফি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বেচ্ছাচারের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগানোর অভিযোগ করেছেন তিনি। এছাড়া মানহীন হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ফি নিয়ে প্রায় অভিযোগ পাওয়া যায়। সেবার মান নিয়েও রয়েছে প্রশ্ন। এসব সুরাহা করতে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা খরচ বেঁধে দেওয়ার কথা জানান জাহিদ মালিক। তিনি বলেন, হাসপাতালের মান বিবেচনা করে এটা ঠিক করে দেওয়া হবে। একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আসতে হবে। আমাদের লাইন বাংলাদেশ একটা স্ট্যান্ডার্ডে রিচ করতেছে, মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছে। তো তারা 73 বছর হয়ে গেছে আমাদের আয়ু। আমরা যদি হেলথটাকে ভালো করতে পারি, প্রাইমারি সেবাটাকে ভালো করতে পারি, অবশ্যই আরো একটা তো ক্যাটাগরির মধ্যে সফটওয়্যার যদি একটা করতে পারা যায়, সব ওখানে ঢুকাই দিল, একটা প্যারামিটার বেরিয়ে গেল। মন্ত্রী আরও বলেন, দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ছেয়ে গেলেও কম সংখ্যক মানসম্পন্ন সেবার জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড ঠিক করে দেওয়া হবে বলে জানান তিনি। আমরা কখনোই হার্ট করার জন্য কিছু করব, আমরা চাচ্ছি যেমন একটা সুন্দরী হোক, জনগণ খুশি হোক, সরকারের সুনাম হোক, প্রাইভেট সেক্টরে যাতে কিনা ওই পুলিশ না থাকে, প্রাইভেট সেক্টরে যাতে কিনা না বলে যে এই ধরনের কাজ। এটা তো 10 জনের মিলে এখানে 70টা হাসপাতাল করে যাচ্ছে, একটা গোলমাল করে দিলে বাকি সবগুলো বন্ধ হয়ে যাবে। ফি ও মান নির্ধারণে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনকে প্রস্তাব দিতে বলেন স্বাস্থ্যমন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহারের কথা ভাবছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেশের তৈরি এই ড্রোন প্রতি মিনিটে 5 লিটার মশার ওষুধ ছিটাতে সক্ষম। এরই মধ্যে বনানীতে পরীক্ষামূলক কার্যক্রমও চালানো হয়েছে। মেয়র আতিকুল ইসলাম জানান, যেসব খাল এবং লেকে মশক কর্মী দিয়ে ওষুধ ছেটানো সম্ভব নয়, সেখানে ড্রোন ব্যবহার করা হবে। রাজধানীর বনানী লেকে উঠছে ড্রোন, ধ্বংস করা হচ্ছে মশার প্রজননস্থল। নগরবাসীকে মশার কামড় থেকে বাঁচাতে ডিএনসিসির এ উদ্যোগ। ঢাকায় এখন মূল উৎপাত কিউলেক্স মশার, যার রাজত্ব খাল ও লেকে, যেখানে চাইলেও পৌঁছতে পারে না মশক কর্মী, তাই নিয়ন্ত্রণেও আসে না। ডিএনসিসি বলছে, ড্রোনের মাধ্যমে জলাশয়ে ওষুধ ছিটানো হবে, এতে কমবে শ্রম ও সময়। আধুনিক টেকনোলজি দিয়ে কি করে খালগুলোতে একদম
মাঝ পর্যায়ে গিয়ে আমরা এবং যে জায়গায় মানুষ পৌঁছাতে পারছে না সেখানে আমরা ড্রোনের মাধ্যমে যাতে করে দিতে পারি। মোরওভার আপনার অল্প সময়ে অনেক জায়গা কভার করে যাতে আমরা স্প্রেগুলো করতে পারি, এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। একটি ব্যাটারিতে 25 মিনিট আর দুটি ব্যাটারিতে 50 মিনিট উঠতে পারে এই ড্রোন। প্রতি মিনিটে ছিটাতে পারবে 5 লিটার কীটনাশক। এটি একসাথে 20 লিটার পর্যন্ত তরল বহন করতে সক্ষম। অনেকে কিন্তু ড্রোন কিন্তু আছে এখন, তাদেরকে আমরা বলছি তোমরা তোমাদের ড্রোনগুলো নিয়ে আসো। আনার পরে আমরা প্রথম 8 থেকে 10 দিন পর্যন্ত একটা ট্রায়াল অর্ডারে আমরা দেখব। খালগুলোর উপরে যেহেতু মানুষ বা গাড়ি কোনোটাই যাবে না, সেখানে আমরা ড্রোনের মাধ্যমে আমরা চাচ্ছি এই কাজগুলোকে করার জন্য। সকল দিক দিয়ে আমরা চেষ্টা করব যে কিভাবে মশাটাকে একটা আয়ত্তে আনা যায়। পরীক্ষা সফল হলে ড্রোন ব্যবহার শুরু করবে ডিএনসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দৃশ্যমান হলো মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এই অংশের সবশেষ ভায়াডাক্ট বসানো হয়েছে। এ সময় মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মেট্রো রেল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। প্রথম যাত্রী মেট্রো রেল এপ্রিলে দেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। মেট্রো রেলে চড়তে নগরবাসীকে অপেক্ষা করতে হবে 1 বছরেরও কম সময়। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে 375 ও 376 নম্বর পিলারের উপর প্রথম ধাপের শেষ ভায়াডাক্ট বসানো হয়েছে। এর মাধ্যমে দৃশ্যমান হলো প্রায় 12 কিলোমিটার অংশ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে 22,000 কোটি টাকায়। করোনার ক্ষতি পুষিয়ে নিতে দিন-রাত সমান তালে চলছে নির্মাণ কাজ। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, খুশির দিন যে আমরা ভায়াডাকের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আপনাদের এই ভায়াডাক সম্পর্কে একটু তথ্য আমাদের একটু দিতে হয়। আমাদের 5,152টা ভায়াডাক আমরা আজকের সর্বশেষ ভায়াডাক উত্তোলনের মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে সম্পন্ন করেছি। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রীবাহী প্রথম মেট্রো রেল আগামী 23 এপ্রিল দেশে আসার কথা। 6 মাস পরীক্ষামূলক চালানোর পর শুরু হবে বাণিজ্যিক যাত্রা। ট্রেনটা কিন্তু এপ্রিল মাসে আসছে। এখানে আপনি একটু পিছিয়ে যাওয়ার বিষয় আপনি একটু দেখতে পাচ্ছেন। আবার ট্রেনটা আসার পরে আবার একটু টেস্ট করতে হবে। সেখানে হয়তো আমাদের 15 দিন 20 দিন সময় লেগে যেতে বা 1 মাসও সময় লেগে যেতে পারে। এই জায়গাগুলোকে আমরা একটু ঠিক করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা গ্রহণ করব। জানুয়ারি পর্যন্ত উত্তরা মতিঝিল অংশে সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় 57 ভাগ। তবে উত্তরা আগারগাঁও অংশের অগ্রগতি 80 ভাগের বেশি এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি 51 ভাগের বেশি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর যেন পাখির স্বর্গরাজ্য। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত হাওরে বসে পাখিদের মিলন মেলা। তবে নিষ্ঠুর পাখি শিকারীদের কারণে দিন দিন কমতে শুরু করেছে পরিযায়ী পাখির সংখ্যা, ফলে প্রকৃতি হারাচ্ছে তার রূপবৈচিত্র্য। রূপবৈচিত্র্যের দিক থেকে অনন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠেছে তার আপন খেয়ালে। বর্ষায় জলে থই থই করলেও শীতে ভিন্ন রূপ ধারণ করে এই হাওর। আর সেই রূপকে আরও অনন্য করে তোলে অতিথি পাখির দল। দেখা মেলে প্রায় 51 প্রজাতির পাখির। ভয়াবহ শীত থেকে বাঁচতে প্রতি বছর সাইবেরিয়া সহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে ছুটে আসে অতিথি পাখি। তবে এসব পাখি শিকারে বেপরোয়া হয়ে ওঠে শিকারী চক্র। অবাধে চলে পাখি নিধন। কিছু অসাধু পাখি শিকারীদের কারণে এখানে পাখির আশাটা অনেক কমে গেছে। পর্যটকরা টাঙ্গুয়া কেন্দ্রিক আশায় অনীহা প্রকাশ করে রাতের আধারে এই সমস্ত অতিথি পাখি শিকার করে দিনের বেলা এগুলো প্রকাশ্যে দিবালোকে অনেকটা বিক্রি করছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর তাগিদ পরিবেশ কর্মীদের। পাখি নিধন হচ্ছে, বিভিন্নভাবে কৌশলে পাখি আটক করা হচ্ছে, বাজারে বিক্রি করা হচ্ছে। প্রশাসনকে এই ব্যাপারে আরও সচেতন হতে হবে। তবে জেলা প্রশাসকের দাবি, হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার রুখতে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। টাঙ্গুয়ার হাওরে সার্বক্ষণিক আনসার দায়িত্ব পালন করতেছে। অতিথি পাখিকে যেন কেউ নিধন না করতে পারে বা হত্যা না করতে পারে বা শিকার না করতে পারে, সে ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত শক্ত। 51টি জলমহল নিয়ে ৯,৭২৭ হেক্টর জায়গা জুড়ে গড়ে উঠেছে টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে যার আয়তন দাঁড়ায় 20,000 একরে। ইন্ডিপেন্ডেন্ট,
নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন রাত 9টায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।